দলের অধিনায়ক তিনি তো দলের সঙ্গে অবশ্যই যাবেন। তিনি ফর্মে থাকুন বা না থাকুন, তাকে দলে নিয়ে নির্বাচকরা যে একটা ক্যালকুলেটিভ ঝুঁকি নিয়েছেন, সেই ক্যালকুলেটিভ ঝুঁকিতে তারা এগিয়ে থাকবেন। সাইফুদ্দিন ধরুন আপনি একজন জেনুইন অলরাউন্ডার, বাংলাদেশ লম্বা সময় ধরে খুঁজছিল পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, সেখানে সাইফুদ্দিন কিন্তু একটা অবভিয়াস চয়েস হিসেবে হতে পারতেন বাংলাদেশ দলের জন্য। এবং বিপিএলে তিনি ভালো পারফর্ম করেছেন, কম বলে দ্রুত রান করার যে আপনি শেষের দিকে এসে 200 স্ট্রাইক রেটে রান করার বিষয়টা, সেটাও তিনি কিন্তু করে দেখিয়েছেন। সব কিছু মিলে তার বাদ পড়াটা আমি মনে করি যে একটা মানে আমি পার্সোনালি তার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি বা দুঃখ ফিল করছি। কিন্তু 15 জনের স্কোয়াডে তিনি হয়তো নাই থাকতে পারেন, সেটা নির্বাচকদের একটা চয়েস ছিল। যখন আপনি তানজিম সাকিবের সঙ্গে তার ইকুয়েশনটা যখন মিলিয়েছেন, সেখানে তানজিম সাকিবকে তারা একটু বেশি নম্বর দিয়েছেন বলেই তানজিম সাকিবকে তারা নিয়ে যেতে পারছেন এবং সাইফুদ্দিনকে ড্রপ করেছেন। কিন্তু ট্রাভেলিং পার্টনার হিসেবে তো তাকে সঙ্গে রাখা যেতে পারত। ট্রাভেলিং পার্টনার হিসেবে তিনি যদি সঙ্গে থাকতে পারতেন, তাহলে আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন এই লম্বা সময় ইনজুরি থেকে ফিরে আসার পর নিজেকে মেলে ধরে যেরকমভাবে সাহসের সঙ্গে ক্রিকেট খেলেছেন এবং যেভাবে মানে খেলে যাচ্ছিলেন, তাতে তার প্রতি একটা মানে ন্যায্যতা এক ধরনের তিনি পেতেন যদি তিনি অন্তত ট্রাভেলিং পার্টনার হিসেবেও দলের সঙ্গে যেতে পারতেন। আমার কাছে পুরো এই বাংলাদেশ দলের দল ঘোষণায় আর কোনো প্রশ্ন নেই এবং কোনো কিছু তেমন কিছু অবাক করে নেই। শুধুমাত্র এই একটা জায়গায় নির্বাচকদের মানে সিদ্ধান্তে আমি কিছুটা হলেও দ্বিমত পোষণ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারদের যে পারফরমেন্স, তারা আসলে অফ ফর্মে রয়েছেন বেশ লম্বা সময় ধরে। দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা বলতে হয়, লিটন কুমার দাসের কথা বলতে হয়। এই প্র্যাকটিসটা কি আসলে অন্য কোনো দেশে মানে দেখা হয় কিনা, যে আসলে অফ ফর্মের প্লেয়ারদেরকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আসলে ক্যারি করা হয়? দেখুন, দলের অধিনায়ক তিনি তো দলের সঙ্গে অবশ্যই যাবেন। তিনি ফর্মে থাকুন বা না থাকুন, তাতে কোনো নেই। আর লিটন দাসের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই ধরনের একটা কম্পোনেন্ট কিন্তু যোগ হয়েছে। লিটন দাস আপনি ফর্মে নেই টি-20তে, কিন্তু তার জায়গায় যাকে চিন্তা করা হচ্ছে তিনিও কিন্তু আপনি নির্বাচকদের আস্থায় আসতে পারেননি। এই কারণেই কিন্তু অফ ফর্মে থাকা অবস্থায় লিটন দাসকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। এটার পিছনে দুটো যুক্তি কাজ করেছে। সেটি হলো যে একটি হলো তার অভিজ্ঞতা এবং আরেকটি হলো যে তার উইকেট কিপিং অ্যাবিলিটি। কারণ আপনি তো দুজন উইকেট কিপারকে রাখতে হবে আপনাকে দলের সঙ্গে। কতদূর যেতে পারে আসলে বাংলাদেশ দল, আপনার কাছে কি মনে হয়? দেখুন, বাংলাদেশ দল কিন্তু আপনি বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের সেই প্রথম আসর থেকেই খেলছে, কিন্তু কোনো সময় প্রথম আসরের সেই এক মূল মঞ্চে একটা বড় দলকে হারানোর পর বড় দলকে কিন্তু কখনোই হারাতে পারেনি। আপনি নেদারল্যান্ডস, নেপাল এবং আপনি স্কটল্যান্ড, এদের বিরুদ্ধে জিতে তো আপনার কোনো লাভ নেই। আপনি যে ওমানের বিরুদ্ধেও বাংলাদেশ কিন্তু জিতেছিল, কিন্তু বিষয়টা সেঞ্চুরিও রয়েছে ওমানের বিরুদ্ধে আমাদের। কিন্তু বিষয়টা হলো যে আপনাকে মূল মঞ্চে বড় দলগুলোকে যদি আপনি হারাতে না পারেন, তাহলে আপনি কিন্তু নিজের স্ট্রেংথটার পরিচয় ইন্টারন্যাশনালি রিকগনাইজড আপনি হবেন না। এবার একটা সুযোগ রয়েছে, যদি বাংলাদেশ এই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলছে বাংলাদেশ, মূল পর্বে যদি আপনি শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারেন, তাহলে সেটি বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা সাফল্যের একটা বিষয় হিসেবে কাজ করবে। আর বিশ্বকাপে যখন আপনি খেলতে নামবেন, তখন নিশ্চিতভাবে কিন্তু নেদারল্যান্ডসের বা নেপালের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা নিশ্চয়ই বাংলাদেশের হবে না। বাংলাদেশের লক্ষ্যটা অবশ্যই আরেকটু বড় হতে হবে। আমি আশা করব যে অন্তত এই বিশ্বকাপে বাংলাদেশ শুধুমাত্র পার্টিসিপেটরি দল হিসাবে বা অংশগ্রহণকারী দল হিসাবে না থেকে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল হিসেবে যেন থাকে। আমি বলছি না যে এখনই আপনি ফাইনালে খেলে ফেলবে বাংলাদেশ, তা না। আপনি ধাপে ধাপে যদি বাংলাদেশ তাদের পারফরমেন্সটাকে উন্নত করতে পারে, আমরা কোয়ার্টার ফাইনালে যদি যেতে পারি, তাহলে আমরা স্বপ্ন বুনতে পারি যে অন্তত এবার সেমিফাইনালের একটা পথ বা সেমিফাইনালে পৌঁছানোর মতো একটা সুযোগ যেন তৈরি হয়।